আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আমি হরিরামপুর অনলাইন প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ হতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পাঠে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, সহকারী শিক্ষক, গোপীনাথপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ। তো বন্ধুরা, আশা করি সকলেই টিভি সেটের সামনে বসে আমার এই ক্লাসটি উপভোগ করছো। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করলে আশা করি অনেক উপকৃত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে পাঠটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পাঠ হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। পাঠ্যাংশ হচ্ছে বিরূপ আবহাওয়া। তো বন্ধুরা, আজকে আমরা আবহাওয়া জলবায়ু অধ্যায়ের এই বিরূপ আবহাওয়া নিয়ে আমাদের আলোচনা। তো আসি বন্ধুরা, আমরা পর্দায় কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব। ছবিগুলো কিসের ছবি দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে মেঘ, আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, সে মেঘের ছবি। এটা হচ্ছে কি বৃষ্টি, সেই মেঘটা ঘনীভূত হয়ে ঠান্ডা বাতাসের স্পর্শ বৃষ্টির পরিণত হয়ে বৃষ্টি নেমে আসছে, সেই বৃষ্টির ছবিটা। এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধু, গাছ কি বাতাসে একদম বেঁকে ফেলছে। হ্যাঁ, বাতাস এমন প্রবাহিত হচ্ছে, গাছটা বেঁকে যাচ্ছে। এটা হচ্ছে বায়ু প্রবাহ। তো বায়ু এই অতি জোরে প্রবাহিত হয়, সেটা হচ্ছে বায়ু প্রবাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধু কুয়াশা। আমরা শীতের সময় দেখি কুয়াশা পড়লে পরে কিন্তু গাছ বা দূরের কোনো মানুষ, দূরের ঘর বাড়ি এগুলো দেখা যাচ্ছে যায় না। তো এই ক্ষেত্রে আমরা দেখছি গাছটা কি আবছা দেখা যাচ্ছে কুয়াশার কারণে। এরপরে আমরা আরেকটা চিত্র দেখছি, এখানে কিন্তু অত্যন্ত সুন্দর রোদ উঠেছে, চকচকে রোদ। এরপরে আমরা যে ছবিটি দেখছি এটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের একটি স্কেল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই তাপমাত্রাটা কিভাবে পরিমাপ করা যায়, সেই তাপমাত্রাটা স্কেল এখানে, আর এটা হচ্ছে একটা তাপমাত্রা ছবি। তো বন্ধুরা, আমরা ছবিগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। এইগুলোকে আবহাওয়া কি বলে? এই যে আমরা ছবিগুলো দেখলাম বন্ধুরা, মেঘ, বৃষ্টি, বায়ু প্রবাহ, কুয়াশা, রোদ, তাপমাত্রা, এইগুলো কি আবহাওয়া? কি এগুলো হচ্ছে আবহাওয়ার নিয়ামক বা উপাদান। বন্ধুরা, এই যে আমরা বলি যে আবহাওয়ার যে উপাদানগুলো, এই জিনিসগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান বা নিয়ামক। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে আবহাওয়ার কয়েকটি উপাদানের নাম বলো তো বন্ধুরা, তাহলে তোমরা এই জিনিসগুলো বলবে। মেঘ, বৃষ্টি, বায়ু প্রবাহ, কুয়াশা, এগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান। তো বন্ধুরা, আমরা এখানে আরেকটি সুন্দর চিত্র উপস্থাপন করছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা যে আগে ছবিগুলো দেখেছিলাম ঠিক সেই ছবিগুলোই আমরা এখানে একটি ভিন্ন চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই যে এখানে আছে মেঘ, বৃষ্টি, বায়ু প্রবাহ, তাপমাত্রা, রোদ, কুয়াশা। তো বন্ধুরা, এগুলো সবই হচ্ছে কি আবহাওয়ার নিয়ামক বা উপাদান। বন্ধুরা, আমরা এখানে একটি ছবি লক্ষ্য করছি। তোমরা কি দেখতে পাচ্ছ ছবিটি? দেখো বন্ধুরা, লোকটি কি করছে? তার মুখের উপরে বোতল দিয়ে পানি ঢালছে। কারণ কি? এই লোকটা কি অত্যন্ত গরম অনুভব করছে, আবহাওয়া অত্যন্ত গরম। এই গরম আবহাওয়া, সেটাকে হচ্ছে তাপদাহ বলে। তাহলে আমরা দেখবো যে এই তাপদাহটা কি অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থায় হলো তাপদাহ। বন্ধুরা, তোমরা অনেক সময় স্কুলে এসে অনেক ছটফট করো গরমে। হ্যাঁ, প্রতিদিন কিন্তু এই অবস্থা হয় না। চৈত্র মাসে যখন প্রখর রৌদ্র ওঠে তখন কিন্তু পাখি
গাছ গাছালি, হ্যাঁ, সবই কিন্তু খুব দেখা গেছে হাহাকার করে, হ্যাঁ, ফসল, ক্ষেতের ফসল রোদে দেখা গেছে শুকিয়ে যায়, মারা যায়। ঠিক এরকম অবস্থা যদি অতি গরম আবহাওয়া অনেকদিন যাবত পরে, তাহলে সেইটাকে আমরা বলবো হলো তাপদাহ। তাপদাহের ফলে কি কি সমস্যা হয় বন্ধুরা আমরা একটু লক্ষ্য করি। অস্বাভাবিক তাপদাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। তাপদাহের ফলে কখনো কখনো মানুষ সহ হাজার হাজার জীবের মৃত্যু হয়। তাহলে বন্ধুরা আবার আমরা একটু লক্ষ্য করি, তাপদাহের ফলে কি কি সমস্যা হয়। অস্বাভাবিক তাপদাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। তাপদাহের ফলে কখনো কখনো মানুষ সহ হাজার হাজার জীবের মৃত্যু হয়। দেখো তো বন্ধুরা এখানে কিসের ছবি দেখা যাচ্ছে। এখানে কি দুটি লোক চাদর মুড়ি দিয়ে, চাদর গায়ে জড়িয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কি অবশ্যই শীতকালে আবহাওয়ার অবস্থা নাকি। হ্যাঁ, এই যে দেখো উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থায় হলো শৈত্য প্রবাহ। তো বন্ধুরা এটা ছিল হলো কি শৈত্য প্রবাহের যে ছবিটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শৈত্য প্রবাহের একটি ছবি, যে শৈত্য প্রবাহ হলে আমরা কি অবস্থার সম্মুখীন হই। তাহলে এই শৈত্য প্রবাহটা কখন শুরু হয়। উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। শীতকালে কিন্তু এই অবস্থাটা আমরা অনুভব করে থাকি। এই অবস্থায় হলো শৈত্য প্রবাহ। তো বন্ধুরা এটা কিন্তু স্বাভাবিক শীত না, একটু বেশি শীত যখন পড়ে সেইটাকে আমরা বলি শৈত্য প্রবাহ। আমাদের দেশে কিন্তু বন্ধুরা এগুলো হয়, আমাদের এলাকাতেও অনেক সময় দেখা যাচ্ছে যে বাতাসও থাকে একটু ঝিরঝিরি, আবার কুয়াশা থাকে, শীতে আমরা ঘর থেকে বের হতে পারি না। সেই অবস্থাটাই হচ্ছে শৈত্য প্রবাহ। তাহলে শৈত্য প্রবাহ কি তা আমরা জানলাম এখান থেকে। বন্ধুরা আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি। ছবিটা হচ্ছে একটি, দেখো পানি দেখা যাচ্ছে কিন্তু ঘরবাড়ি ডুবে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটি কি নিশ্চয়ই বর্ষাকালের কোনো চিত্র। এটা দেখি আমরা, কখন বাংলাদেশের 1/5 পানিতে তলিয়ে যায়। আমাদের দেশে যখন বর্ষা হয়, আমাদের এলাকাতে যখন বর্ষা হয়, তখন আমাদের এলাকায় কি হয় ডুবে যায়। শুধু আমাদের এলাকা না, সারা বাংলাদেশের 1/5, তার মানে সারা বাংলাদেশটাকে 5 ভাগে ভাগ করলে তার 1 ভাগ কি হচ্ছে পানির নিচে তলিয়ে যায়। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের 1/5 পানিতে তলিয়ে যায়। তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের 2/3 পানি নিচে তলিয়ে যায়। তো বন্ধুরা যদি বন্যা হয়, আমাদের এলাকায় কিন্তু বন্যা হয়, মাঝে মাঝে বন্যা হয়। হ্যাঁ, তাহলে এই যে অবস্থাটা, যে কখনো কখনো যদি দেশের 2/3, তার মানে কি প্রায় 3 ভাগের 2 ভাগ, অর্ধেকেরও বেশি, তাহলে এই যদি এই অংশটা ডুবে যায়, তাহলে সেই অবস্থাকে আমরা কি বলি ভয়াবহ বন্যার কথা বলি আমরা সেটাকে। তাহলে এরপরে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, খেয়াল করে দেখো যে এখানে কি হচ্ছে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাটি ফেটে যাচ্ছে। কেন মাটি ফেটে যাচ্ছে? নিশ্চয়ই এটা কি বৃষ্টিপাত নেই, বৃষ্টি নেই, অর্থাৎ বৃষ্টি না হলে আমরা তাকে বলি কি খরা। তাহলে এটা হচ্ছে খরার চিত্র, যে খরা দেখা দেয় কেন। তাহলে এই খরাটা কেন দেখা দেয় আমাদের এলাকায়? হ্যাঁ, এই খরাটা দেখা দেবে যদি বৃষ্টিপাত না হয়। অনেক লম্বা সময় আবহাওয়া শুষ্ক থাকলে খরা দেখা দেয়। তাহলে দীর্ঘক্ষণ আমি বলেছি যে যদি দীর্ঘক্ষণ বৃষ্টিপাত না হয় দীর্ঘ সময়, তাহলে কি হবে মাটি শুষ্ক হয়ে যায়। মাটি এমন শুষ্ক হয়ে যায়, শুকিয়ে এসে মাটিটা কি হয়ে যায় ফেটে যায়। হ্যাঁ, একদম চৌচির হয়ে যায়, ফেটে। এখন এই খরার কারণটা কি?
তাহলে খরার কারণটা হচ্ছে অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ। অস্বাভাবিক কম বৃষ্টিপাত তার মানে কি বহুদিন যাবত বৃষ্টি নেই, যাকে বলে অস্বাভাবিক কম বৃষ্টিপাত। আরেকটা কি উচ্চ তাপমাত্রা, আবার তাপমাত্রাটা থাকে প্রচন্ড বেশি গরম, যাকে আমরা বলি। তাহলে এই দুইটা অবস্থার কারণে কিন্তু কি হচ্ছে, খরা হচ্ছে। বাংলাদেশের কোন অঞ্চলে খরা হয় বন্ধুরা? বাংলাদেশের কোন অঞ্চলে খরা সৃষ্টি হয়? বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। এরপরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? গাছের ডাল কি হচ্ছে, ডালগুলো বেঁকে যাচ্ছে, নিশ্চয়ই এখানে বাতাস প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এমনকি বেশি বাতাস প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে কি কালবৈশাখী ঝড়। এখন এই কালবৈশাখী ঝড়ের কারণে কিন্তু এরকম অবস্থার সৃষ্টি হয়। তাহলে এই কালবৈশাখী ঝড়টা কি? তাহলে কালবৈশাখী হচ্ছে গ্রীষ্মকালে আমাদের দেশে যে ঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। গ্রীষ্মকালে মানে শুকনা মৌসুমে আমাদের এলাকায় যে ঝড় হয় সেই ঝড়টাকে আমরা বলি কি কালবৈশাখী ঝড়। সঞ্চালনশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, শিলা বৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে, এটাই কালবৈশাখী। তো বন্ধুরা আবার আমরা লক্ষ্য করি, গ্রীষ্মকালে আমাদের দেশে যে ঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। তাহলে গ্রীষ্মকালে যে ঝড়টা আমাদের দেশে হয় সেই ঝড়টাকে আমরা বলি হলো কালবৈশাখী। সঞ্চালনশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে জল, হাওয়া, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, শিলা বৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে, এটাই কালবৈশাখী। এই কালবৈশাখী ঝড়টা কত কিলোমিটার এলাকা বিস্তৃত হতে পারে? কালবৈশাখী ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা বিস্তৃত হতে পারে। অর্থাৎ যেখান থেকে ঝড়টার সৃষ্টি হবে সেই কেন্দ্র থেকে, সেই সৃষ্ট জায়গা থেকে 20 কিলোমিটার পর্যন্ত সেটা বিস্তৃত হতে পারে। তো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে কি ঘূর্ণিঝড়। বন্ধুরা লক্ষ্য করো, পানিটা কি হচ্ছে, পানি একদম পাক খেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, এটাকে বলা হলো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্র ঝড়। আমরা এর আগে কালবৈশাখী ঝড় পড়েছি, এখন হচ্ছে আমরা পড়ছি কি ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড়টা কি পানিটাকে এমন ভাবে ঘোরায়, পানিটাকে ঘুরিয়ে নিয়ে একদম উপর দিয়ে উড়িয়ে নিয়ে যায়, যার কারণে নিম্নাঞ্চল কি হয়ে যায়, প্লাবিত হয়ে যায়, নিম্নাঞ্চল ডুবে যায়। এটি 500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। তো বন্ধুরা কালবৈশাখী ঝড়টা আমরা বলছিলাম যেখান থেকে সৃষ্টি হয় সেখান থেকে 20 কিলোমিটার এলাকা বিস্তৃত হতে পারে, চারদিক দিয়ে 20 কিলোমিটার এলাকা। আর এই যে আমরা এখানে যেটা বললাম যে বজ্র মানে ঘূর্ণিঝড়, যেটা সেই ঘূর্ণিঝড় বা বজ্র ঝড়টা সেটা হলো 500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। অত্যাধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপকভাবে বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই তৈরি হয় ঘূর্ণিঝড়। তো বন্ধুরা তোমরা ভালো মতো একটু লক্ষ্য করে দেখো, অত্যাধিক গরমের ফলে, গরমটা অত্যাধিক গরম পড়ে কিন্তু ওই সময় ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। আমি কিন্তু বলেছি যে পানি কিন্তু তাপে কি হয়, বাষ্প হয়। তো এখানে কি পানিটা অনেক বাষ্প হয়, বাষ্প হয়ে সেটা উপরে উঠে মেঘাকারে ভেসে বেড়ায়। এর ফলে ওই সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকে তৈরি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় কি কি হয়? ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষলধারে বৃষ্টি হয়। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। তাহলে কি হয়, দমকা হাওয়া বইতে থাকে ও মুষলধারে বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, এলাকা ডুবে যায় পানিতে, যাকে বলে জলোচ্ছ্বাস।
পানি এসে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। ঘূর্ণিঝড়ের ফলে কি ক্ষতি হয়? ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। প্লাবিত হওয়া মানে কি? ডুবে যাওয়া। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তাহলে কি হচ্ছে? জলোচ্ছ্বাসও দেখা দিচ্ছে। জলোচ্ছ্বাস মানে কি? ডুবে যাবে লোকালয় বা তোমার এলাকা বা আমার এলাকা, আমার গ্রাম, সবকিছু কি হয়ে যাবে? প্লাবিত হয়ে যাবে। তার মানে কি? পানিতে ডুবে যাবে। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। জোয়ার যখন আসে তখন কিন্তু সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এখন আমরা যে ছবিটি দেখছি বন্ধুরা, এটা হচ্ছে টর্নেডো। দেখো বন্ধুরা, এখানে এই যে পানিটা সমুদ্র থেকে পানিটা দেখো একদম বাষ্পের মতো হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, এটাকে বলে টর্নেডো। আমরা এখন দেখবো টর্নেডো কি। টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ। সরু ফানেল আকৃতির, ফানেল মানে চোঙ, হ্যাঁ, এই চোঙ আকৃতির, দেখো একটা চোঙের মতো, হ্যাঁ, এই চোঙের মতো হয়ে কি হয়? সেটা ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহ আকাশে বজ্র মেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। তাহলে আকাশে যে মেঘ, সেই মেঘ থেকে একদম ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। তাহলে টর্নেডোটা কি? টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ। এটা একটা বায়ু প্রবাহ। এটা কি হচ্ছে? পানিকে নিয়ে যাচ্ছে উঠিয়ে বায়ুতে। টর্নেডোর ফলে কি ক্ষতি হতে পারে? ঘরবাড়ি, ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে, দেয়াল ভেঙে যেতে পারে, ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে। বন্ধুরা লক্ষ্য করো একটু, তোমরা আবার একটু দেখো, ঘরবাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে, দেয়াল ভেঙে যেতে পারে, ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে, অর্থাৎ দালান কোঠা ভেঙে ফেলতে পারে। তাই আমরা এখন বিরূপ আবহাওয়ার যে আমরা জিনিসগুলো দেখলাম, আবার আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। বিরূপ আবহাওয়া আমরা কি পেয়েছি? বন্যা, খরা, তাপদাহ, শৈত্যপ্রবাহ, কালবৈশাখী, টর্নেডো, ঘূর্ণিঝড় বা সাইক্লোন। এগুলো হচ্ছে কি? আবহাওয়ার নিয়ামক পরিবর্তনের প্রভাব। তো বন্ধুরা, এখানে যে কাজটা আছে, যেহেতু তোমরা মাল্টিমিডিয়া ক্লাস দেখছো, তোমরা বাড়িতে বসে এই কাজগুলো আয়ত্ত করে ফেলবে। এখানে দলীয় কাজ দেওয়া সম্ভব হচ্ছে না, অবশ্যই তোমরা বাড়িতে বসে বসে কাজগুলো করবে। এখানে জোড়ায় কাজ আছে, এটা তোমরা বাড়িতে বসে শৈত্যপ্রবাহ কি লেখো, কালবৈশাখী কি লেখো, ঘূর্ণিঝড় কি লেখো, এগুলো তোমরা বাড়িতে বসে অবশ্যই চর্চা করবে। তো পাঠ্য বইয়ের ৭৮-৭৯ পৃষ্ঠা বের করে মনোযোগ সহকারে এটি করবে। করলে অবশ্যই তোমার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। পাঠ্য বইয়ের এই যে ২ পৃষ্ঠা নিয়ে এটি আলোচনাটা একটু বেশি বন্ধুরা, অবশ্যই একটু পরিশ্রম করতে হবে। তা দেখি বন্ধুরা, তোমরা কি শিখলে? বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায়? বন্যা, ভূমিকম্প, তাপদাহ, তুষারপাত। তাহলে কোনটি দেখা যায়? হ্যাঁ, তাহলে বন্যা। এরপরে কালবৈশাখী ঝড় কত কিলোমিটার এলাকা বিস্তৃত হতে পারে? কালবৈশাখী ঝড় কত কিলোমিটার এলাকা বিস্তৃত হতে পারে? হ্যাঁ, তাহলে কালবৈশাখী ঝড় 20 কিলোমিটার এলাকা বিস্তৃত হতে পারে। ঘূর্ণিঝড় সম্পর্কে 5টি বাক্য লিখবে। এখন তোমরা যেহেতু পাঠটি সুন্দর মতো দেখেছো, এখন তোমরা কি করবে? ঘূর্ণিঝড় সম্পর্কে 5টি বাক্য লিখো। আশা করি অবশ্যই 5টি বাক্য তোমরা লিখতে পারবে। যারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। সুন্দর, তোমরা অনেক ভালো গুরুত্বের সাথে তোমরা কাজ করবে। এখন এই কাজটা তোমরা বাড়ি থেকে করবে। যেহেতু বন্ধুরা স্কুলে ক্লাস নেই, বন্ধ, তোমরা ঘরে বসেই এই কাজগুলো অবশ্যই চর্চা করবে। আর বাড়িতে যারা তোমার মা বাবা, ভাই বোন যারা আছে শিক্ষিত, তাদেরকে এগুলো দেখাবে। আর স্কুল খুললে তোমার শ্রেণী শিক্ষককে বা তোমার যে বিষয়ে পড়ায় সেই টিচারকে এগুলো দেখাবে। সে কোনো সমস্যা হলে কারেকশন করে দেবে। তো বন্ধুরা, আমার আজকের পাঠ কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তা আজ আমার যেহেতু
করোনাকালীন পরিস্থিতিতে তোমরা ঘরে বসে আছো বন্ধুরা, অযথা সময় কাটাবে না, বাইরে ঘোরাঘুরি করবে না, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।